আচ্ছা দেখ, যা জায়গায় বস এবার। গ্রামার খাতা বের কর সব, পেন টেন সব বার করে রাখ। যা যা প্রশ্ন হবে একদম শেষে জিজ্ঞেস করবি, ঠিক আছে? তোর অসুবিধা হচ্ছে ওদের, তুই সামনে চলে, এদিকে চলে তুই। ওখান থেকে দেখতে অসুবিধাই হবে, সামনে এদিকে চলে। মাথাটা কেটে যাচ্ছে না তো? কাটছে কি মাথাটা? কাটার কথা তো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, কি 1.5 থেকে একটু 1.4? ওকে, ঠিক আছে। এবার দেখ, আজকে তোদের সেন্টেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? এর আগে তোরা যে সমস্ত সেন্টেন্স জেনেছিস, এটাও ঠিক একটু আলাদা। এখানে আমরা সেন্টেন্স পাবো 5 প্রকারের। সেন্টেন্স আগে কি? সেন্টেন্স মানে আমরা বাংলা থেকে কি বলি বলতো? বাক্য। কি বলি? বাক্য। সেন্টেন্স বা বাক্য কি? কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে আমাদের মনের ভাবকে কি করে? প্রকাশ করে। যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাবকে কি করছে? প্রকাশ করছে, তখন তাকে আমরা কি বলছি? সেন্টেন্স বা বাক্য। তো কোন একটা ওয়ার্ড কিন্তু কেমনভাবে ওয়ার্ডটা বসবে যাতে প্রপারলি বসে? আমি বারবার বলি, ওয়ার্ড কেমনভাবে বসবে? প্রপারলি। যেমন আমি যদি বলি রাম পারে ফুল বনে, রাম পাড়ে ফুল বনে। দেখ, আমরা বুঝতে পারছি যে রাম বনে ফুল পাড়ে হবে, কিন্তু আমরা কিন্তু সেরকমভাবে প্রপার বলতে পারছি না। এটা কি প্রপার হচ্ছে? না, এটাকে প্রপার হচ্ছে না। তো যদি এটাকে আমি প্রপারভাবে সাজাতে কী হবে? রাম বনে ফুল পাড়ে, রাম বনে ফুল পাড়ে। এতটুকু বোঝা গেল তো? সেরকমভাবেই যদি আমি ইংরেজিতে লিখি, সবসময় মনে রাখবি বাংলাতে দুটো জিনিস হয়। কি কি বলতো? তিনটে জিনিস হয়, কর্তা, কর্ম, আর একটা কী বলি? ক্রিয়া। যেটা আমরা কি বলি, কর্তা মানে আমাদের হচ্ছে সাবজেক্ট, কর্ম মানে কি? অবজেক্ট, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। বাংলাতে, বাংলা ল্যাঙ্গুয়েজকে আমরা বলি SOV। এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? কর্তা, মানে যে কাজটা করছে। এখানে কর্তাকে রাম, কর্তাকে এখানে রাম। তারপর আমরা বলি কর্ম, যাকে আমরা বলি অবজেক্ট। অবজেক্ট এখানে কী হবে বলতো? বনে ফুল। অবজেক্ট হচ্ছে এখানে কি? বনে ফুল। অবজেক্ট মানে কর্ম, কর্ম মানে কিন্তু ক্রিয়া না। আমরা বললে অভ্যস্ত যে যা আমরা যা কর্ম করছি সেটাই আমাদের কাজ। ওদিকে না ফোকাস করে আমার দিকে ফোকাস কর। তো ওখানে না, তুই এখানে আমার কাছে লাইভ ক্লাসে আছিস, কথাটা শোন। অবজেক্ট কি? যে মেন কথা যেটা আমি বলছি, দেখ আমরা বাঙালিরা মনে করি কর্ম এবং ক্রিয়া কথা দুটি একই মুদ্রার দুই পিঠ, যে কি দুটার মিনিং হয়তো সেম হবে। কর্ম মানে আমি যদি বলি আমি আমার কর্ম করছি, মানে আমি আমার কাজ করে চলছি, কিন্তু ব্যাকরণে কর্ম আলাদা আর ক্রিয়া আলাদা। এখানে ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, কর্ম মানে হচ্ছে আমি যেটা করতে চলেছি। কর্ম মানে কি? যেটা হচ্ছে, মানে যার সম্বন্ধে আমি কাজটা করছি। যেমন আমি ফুল পারি, আমি হচ্ছি কর্তা, আমি পারছি সেটা কি? ক্রিয়া। কি পারছি? ফুল। কি পারছি? ফুল। তো যখন আমি কি পারছি বা কোন কাজ করছি, যার সম্বন্ধে আমি কাজটা করছি বা যার দ্বারা আমার কাজটা সম্পন্ন হচ্ছে, সেটা আমার কি হবে? কর্ম। যেমন দেখ এখানে, তাহলে রাম আমার এখানে কর্তা, তাই তো? বনে ফুলটা কি হবে তাহলে? অবজেক্ট। অবজেক্ট মানে আমরা বলি কর্ম। আর কি করছে? পারছে। পারাটা কি? ক্রিয়া। এটাকে আমরা বলি ভার্ব। একে আমরা কি বলি? ভার্ব। তাহলে আমরা এটা দেখ কী পেলাম? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। বাংলার ক্ষেত্রে নিয়মই হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, এই 3 মেথডে চলবে। কর্তা, কর্ম আর ক্রিয়া, এই 3টাই হচ্ছে মেন। কর্তা, কর্ম, ক্রিয়া বাদে কিন্তু বাংলা বাক্য গঠন হয় না। কর্তা, কর্ম, ক্রিয়া। এবার এখানে দেখ, এখানে একটু আলাদা হয়ে গেল। দেখ এখানে কি হয়ে গেল? কর্তা, পারেটা কি হয়ে গেল? ক্রিয়া,
আর এটা কি হয়ে গেল, কর্ম, তাই না? তাহলে এটা ইংলিশের মতো হয়ে গেল। এটা কি হয়ে গেল, তাহলে এখানে দেখ ভালো করে, এটা কি হলো, কর্তা, এটা কি হয়ে গেল, ক্রিয়া, আর এটা কি হয়ে গেল, কর্ম। কিন্তু আমরা জানি কি বাংলা ল্যাঙ্গুয়েজকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি, এসওভি ল্যাঙ্গুয়েজ। বাংলা ল্যাঙ্গুয়েজকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি, এসওভি, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু উল্টা হয়, এই দুটো নিজের জায়গা চেঞ্জ করে নেয়, মানে এখানে ভি চলে আসে, এখানে ও চলে আসে, আর সাবজেক্ট সাবজেক্টের জায়গায় নিজে থেকে যায়। ইংলিশে আমরা এরকম হই এসভিও। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, বাংলাতে আমি কি বললাম, আমি ভাত খাই। আমি একদম সহজ উদাহরণ দিয়ে বলছি, আমি বাংলাতে লিখলাম আমি ভাত খাই। আমি যদি লিখলাম আমি ভাত খাই, তাহলে ইংরেজিতে যখন আমি ট্রান্সলেট করব সবসময় আমার আগে সাবজেক্ট আসবে। দেখ ট্রান্সলেশনের মেথডটা বলছি, ট্রান্সলেট আমরা কি করে করব, তোরা যথেষ্ট বড় কিন্তু ট্রান্সলেটে এখনও অসুবিধা হয়। ট্রান্সলেশন কি, মূলত সাবজেক্ট সাবজেক্টের জায়গাতেই থাকবে। এইটা যদি বুঝে নিতে পারলি, এই দুটো শুধু ক্রস কানেকশন করে দে, আর এটা যেখানে ছিল ওখানে নামিয়ে দে, তো ট্রান্সলেশন কমপ্লিট, আর কিচ্ছু লাগে না। প্রথমে তাহলে সাবজেক্টকে আমি সাবজেক্টের জায়গায় নামাই। আমি ইংরেজি কি, আই, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে হেল্পিং ভার্ব দরকার হয়, কোনো কোনো ক্ষেত্রে হেল্পিং ভার্ব দরকার হয় না। আচ্ছা, হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, শুড, উড, ঠিক আছে। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, যত কিছু আছে, অল দিস থিংস আর হেল্পিং ভার্ব। সেটাকে আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বলি। কি বলি, অক্সিলারি ভার্ব। কি বলি, অক্সিলারি ভার্ব। কথা বোঝা গেলো, হেল্পিং ভার্বেরই আর অপর নাম কি, অক্সিলারি ভার্ব। কথা বোঝা গেলো, ওকে। এখানে ট্রান্সলেশনের মেথডটা দেখ, তাহলে আমি নিচে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখলাম, ক্রস কানেকশন হচ্ছে, ভার্বটা কোথায় চলে আসবে, অবজেক্টটা কোথায় চলে যাবে। খায়ের ইংরেজি কি, ইট, ভাত ইংরেজি আই ইট রাইস। এই মেথডটা যদি মনে চলে আসলো যে এস ভি ও, এটা হবে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে কি হবে, এস ভি ও। তুই বুঝতে পারছিস, তোর খোবাড়িয়াতে ঢুকছে তো, হ্যাঁ। তো আই ইট আর রাইস, আই ইট রাইস। সব সময় হেল্পিং ভার্ব দরকার পড়ে না, সব সময় হেল্পিং ভার্ব দরকার পড়ে না। কথা বোঝা গেলো? এত দেরি হলো, কি ব্যাপার, ওখানেই বস, নাহলে এখানে এখানে কোথায় বসবি, এখানে বসে দেখতেও পাবি না, ওখানেই বস। আর এখানে চলে এর তুই একটু সামনে চলে আয়, নাহলে ও মাঝখান দিয়ে এখানে ঢুকে যাবে, এদিকে চলাই। আচ্ছা, তুই দেখতে পাবি তো, তোর তো পিছনে আছিস, হ্যাঁ। কথা বোঝা গেলো, আমি ভাত খাই, কথা বোঝা গেলো, কারো প্রবলেম নাই এখানে। এরকমভাবেই বিভিন্ন অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু আমরা গঠন করি সেন্টেন্স। সবসময় যে অক্সিলারি ভার্ব হবে এরকম ব্যাপার নাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস আমাদের একটু অক্সিলারি ভার্বটা দরকার পড়ে। কথা বোঝা যাচ্ছে? কেমন, আমি তোদেরকে যদি একটু উদাহরণ দিয়ে বলি। আচ্ছা, এতটুকু তোরা সবাই বুঝতে পারলি, কারো প্রবলেম নাই? আচ্ছা, এটা মিটাবো। তোকে আরেকবার শর্টে বলে দিই, বাংলাকে আমরা বলি এসওভি ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বাট whereas on the other hand English is known as SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমি ভাত খাইকে আমরা ইংরেজিতে বলি আই ইট রাইস। কথা বোঝা গেলো? আচ্ছা, এবার আমরা একটু কথা বলবো ভার্বস নিয়ে, কারণ আমরা যদি ভার্ব নিয়ে কথা না বলি আমরা কিন্তু শেষে বুঝতে পারবো না যে কী হচ্ছে কি না হচ্ছে। ভার্ব দুই প্রকার, ভার্ব মেনলি দু প্রকার। অনেক ভার্ব হয়, আমরা মেন পড়বো দুটা, যেটা আমাদের লাগবে, আমাদের 10টা জেনে লাভ নাই, দুটা, অনলি দুটা ভার্ব আমরা জানবো। একটাকে আমরা বলি মেন ভার্ব, ঠিক আছে, বা ইংরেজিতে আমরা বলি শর্ট একে এমভি, এমভি, ঠিক আছে। আরেকটা আমরা বলি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের অপর নাম কি, এখনই বললাম, কে বললো, অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব অবলিক দিয়ে অক্সিলারি ভার্ব। কথা বোঝা গেলো? একটা হেল্পিং ভার্ব, একটা হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব। কোনো বাক্য প্রপারভাবে গঠন করার জন্য দুটা শর্ত। কি দুটা শর্ত?
কোনো বাক্য হেল্পিং ভার্ব ছাড়াও গঠন হতে পারে। কোনো বাক্য হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু কি হতে পারে, গঠন হতে পারে। যেমন আই ইট রাইস, এখানে হেল্পিং ভার্ব নাই। আই অ্যাম ইট রাইস হয় কি না, বা আই ইজ ইট রাইস হয় না, কোনো দিনও হবে না। কারণ কি, একটাই কথা যে সবসময় হেল্পিং ভার্ব নিয়েই যে বাক্য গঠন হবে এরকম কোনো মানে নাই। কিন্তু মেন ভার্ব ছাড়া কিন্তু বাক্য গঠন হবে না। যেমন মেন ভার্ব কি, কোনো একটা বাক্যে আমি যখন কোনো কাজ করছি ওটাকেই আমরা বলি মেন ভার্ব। যেমন আমি খাই, আমি ঘুরি, আমি যাই, আমি আসি, ঠিক আছে, আমি পড়ি, আমি কথা বলি, যত মেন কাজ, ঠিক আছে, সব সময় কি হবে, মেন ভার্ব। যদি আমি তোকে বলি আই স্পিক ইংলিশ, যদি আমি তোকে বলি আই স্পিক ইংলিশ, হেল্পিং ভার্ব কী কী দেখে নে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, শ্যাল, শুড, would, ঠিক আছে। আরও দুটো আছে, মে আর মাইট। এই কয়েকটা আমাদের হাতে গুণে হেল্পিং ভার্ব। কথা বুঝা গেল? এই কয়েকটা আমাদের হাতে গুণে কি হেল্পিং ভার্ব। কিন্তু এই একটা কথা বল, এইগুলো বাদে কি আমি ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারবো না? পারবো। যেমন এখানে দেখ একটা প্রপার উদাহরণ দিয়েছি, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। এখানে মেন ভার্ব কি তোরা আইডেন্টিফাই কর। সাবজেক্ট কি এখানে, আই, আই, ভার্ব কি স্পিক মানে বলা, কথা বলছি, স্পিক মানে কি বলা। ইংলিশ আমার এখানে অবজেক্ট, কি বলছি, ইংরেজি বলছি। যখন আমি কি বলছি, বাক্যে আমি কি দিয়ে প্রশ্ন করব, যে কি করছি, কি করব, যে ব্যাপারটা আমি অ্যান্সারটা পাবো ওটা হয়ে যাবে আমার কি অবজেক্ট। ঠিক আছে, তো আই হচ্ছে আমার সাবজেক্ট, স্পিক কি আমার, ও এদিকে তাকা, এদিকে তাকা, স্পিক কি, দরজাটা লাগিয়ে দে তো। ওকে বস, ওটা লাগাতে হবে না ছিটকানি, আরও লোক আসবে, আপনারা তো অবতার না, ছেড়ে দে, এমনি ছেড়ে দে। আচ্ছা, আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশটা কি ভালো করে দেখ। এখানে কি কোনো অ্যাম, ইজ, আর দেখতে পাচ্ছিস? অ্যাম, ইজ, আর এখানে কিন্তু নেই। অ্যাম, ইজ, আর যেহেতু এখানে নেই, তাহলে আমি এতটুকু বলতে পারি যে এখানে হেল্পিং ভার্ব আছে কি না, হেল্পিং ভার্ব ইজ মিসিং হেয়ার, তাই না, হেল্পিং ভার্ব এখানে নেই। তো এতটুকু আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে আ সেন্টেন্স ক্যান বি ফর্মড without a helping verb. এটা মনে রাখবি, a sentence can be formed without a helping verb, মানে কোনো একটা হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন হতে পারে। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার কনক্লুশন। কিন্তু 2 নাম্বার কনক্লুশন কি হবে, মেন, হ্যাঁ বল বল বল, ঠিক বলছিস বল। আচ্ছা, এটাকে একটু ইংরেজিতে বলার চেষ্টা কর, কি হতে পারে, এখান থেকে প্রপার হবে, বল। এটা ক্যান নট বি, কারণ এখানে হতে পারে না, এখানে হ্যাঁ 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 বল, হ্যাঁ ক্যান নট বি, না তো একটু ভুল বললি, এখানে হবে আ সেন্টেন্স, হ্যাঁ আ সেন্টেন্স ক্যান নট বি ফর্মড উইদাউট আ মেন ভার্ব। তাহলে সেকেন্ড কনক্লুশন কি, এটা নিচে লিখছি, হ্যাঁ, আ সেন্টেন্স কান্ট বি formed without, কি হবে, without a main verb, mv, মেন ভার্ব। কথা বুঝা গেলো, উইদাউট আ মেন ভার্ব। সবসময় আমি যে কাজটা করে চলেছি ওটাই হবে আমার মেন ভার্ব। যে কাজটা আমাকে বলে দিয়েছে করতে, ধর তোকে আমি বললাম এই জল খা, তোকে এই জল খা, ডাইরেক্ট আমি বলবো ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, আমি কি এটা বলবো, হেই উড ইউ লাইক টু হ্যাভ সাম ওয়াটার,
আমি ওটা বলবো না, আমি তোদেরকে আদেশ দিব, ঠিক না? আমি বলবো এই দিনে জল খাবি, 2 লিটার করে জল খাবি, আমি এই জল খা, ধর বলি এই জল খা, স্যার আই এম গিভিং ইউ অ্যান অর্ডার, ঠিক আছে, আই এম গিভিং ইউ আ অর্ডার, তাই না? তো যে আমি যে অর্ডারটা তোকে দিচ্ছি এটা তোকে ফলো করতে হবে। ইফ আই এম গিভিং ইউ অ্যান অর্ডার ইউ হ্যাভ টু ফলো ইট, তাই কি না? কিন্তু এটাকে যখন আমি ট্রান্সলেট করছি, ওয়েন আই এম ট্রান্সলেটিং ইট ইনটু ইংলিশ, এটা কিন্তু কোনো সাবজেক্ট ছাড়াও ফর্ম হচ্ছে। ডাইরেক্ট আমি বলবো ড্রিঙ্ক ওয়াটার, জল খা, আমি কি এটা বলবো উড ইউ লাইক টু হ্যাভ সাম ওয়াটার? আমি কোনোদিনও বলবো না যে আপনি কি জল খেতে পছন্দ করবেন, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস, তোর কাছে আমি চয়েস দিচ্ছি না, কিন্তু আমি তোকে ডাইরেক্ট বলছি, তাই না? সো আমরা আরেকটা কনক্লুশনে পৌঁছলাম যে এ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট আ সাবজেক্ট। আমি এটা বারবার বলেছি, এর আগে যত ক্লাস করেছি বারবার বলেছি, আর সেন্টেন্স ক্যান বি ফর্মড ইভেন উইদাউট আ সাবজেক্ট। সাবজেক্ট বাদেও কিন্তু হতে পারে, যেমন কি ড্রিঙ্ক ওয়াটার, ড্রাইভ স্লোলি, হ্যাঁ, ওপেন দ্য ডোর, ঠিক আছে, কি ওয়াশিং ক্লোথস, তুই তো ওটা এরকম হবে না যে আই এম ওয়াশিং ক্লোথস, তুই যখন কাউকে অর্ডার দিবি হেই ওয়াশ দ্য ক্লোথস, তখন হতে পারে, ওয়াশিং ক্লোথস বলে কিছু হয় না। ওকে, দেন যদি আমি একটা কথা বলি যে কি, যে যখন আমি তোকে অর্ডার দিব আমি সাবজেক্ট বাদেও দিতে পারি, যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খুলে দে, ওপেন দ্য উইন্ডো, উইন্ডোটাকে খুলে দে, ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে, জল খা, ঠিক আছে, বাইরে বেরিয়ে যা, গেট আউট, যখন আমি বলছি গেট আউট আমি সাবজেক্ট বলছি যে হে অন্না উড ইউ বি এবল টু প্লিজ লিভ, আমি ওকে কখনো জিজ্ঞেস করবো না যে আপনি কি এখান থেকে প্রস্থান করতে চান, উড ইউ মাইন্ড সামথিং ইফ আই টেল ইউ টু লিভ মাই ক্লাস, আমি কোনোদিন এত মিনমিনা করে বলবো না হে গেট আউট, ডাইরেক্ট বাইরে যা, অত কথা নাই, বাইরে যা, বাইরে যা মানে কি আমি অর্ডার দিচ্ছি। তো অর্ডার যখন আমি দিচ্ছি বা যখন আমি কোনো কিছু পরামর্শ দিচ্ছি, আর সেন্টেন্স ক্যান বি ফর্মড ইভেন উইদাউট আ সাবজেক্ট, সাবজেক্ট বাদে বা কর্তা বাদেও কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারি, কথা বোঝা গেলো? কিন্তু একটা সেন্টেন্স কোনোদিনও ভার্ব বাদে গঠন হবে না, একটা সেন্টেন্স কোনোদিনও কিন্তু ভার্ব বাদে গঠন হবে না। চলছে রেকর্ডিং তো? হ্যাঁ, উপরে লেখা আসছে তো 23-24? ওকে, কথা বুঝা গেলো? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ভার্ব বাদে, এদিকে তাকা, ভার্ব বাদে কিন্তু সেন্টেন্স গঠন সাবজেক্ট বাদে হতে পারে, হতে পারে, অবজেক্ট বাদে হতে পারে, অবজেক্ট বাদেও হতে পারে, অবজেক্ট বাদেও কী হতে পারে, সাবজেক্ট গঠন হতে পারে। যেমন আমি যদি বলে দিই আই স্পিক, ইংলিশটা উড়িয়ে দে, আই স্পিক আমি কথা বলি, কি বলছি আমি জানি না, কিন্তু আই স্পিক আমি কথা বলি, তাহলে এটাও তো আমি একটা বলছি, এটাও তো একটা পূর্ণ সেন্টেন্স, এটাও কি একটা পূর্ণ সেন্টেন্স। তাহলে একটা কথা মনে রাখবি যে কি ভার্ব এমন একটা জিনিস যার বাদে আমরা সেন্টেন্সের কল্পনাই করতে পারি না, আর তোদের দোষ হচ্ছে যে তোরা ভার্বই দিস না, তোরা ভার্ব বাদে দুনিয়ার যত মানে কি বলবো উজবাঙ্গিরি আছে সমস্ত কিছু ঢুকিয়ে দিস খাতাতে, ভার্ব বাদে আমি ভার্বই খুঁজে পাই না তোদের, তোরা ভার্ব বাদে পৃথিবীর সব কিছু দিস, মেন জিনিসটাই দিস না, ভার্ব দেওয়া অভ্যাস করতে হবে, ঠিক আছে? এবার দেখ আই স্পিক, এরপর কি এখানে আমি যদি বলি ইংলিশ, তাহলে এটা আমার অবজেক্ট হয়ে গেল, তাই না? কিন্তু এখানে মেন কি আমার হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই। কিন্তু ধর আমি এই জায়গাটা যখন আসছি, যখন আমি এইখানে কথা বলছি, এখানে আরেকটা ধরে নে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে উঠে, তা দেখ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবারে আমাকে এখানে বল হেল্পিং ভার্ব কোথায় আছে, এই শিখেছি তোকে, ইন হচ্ছে হেল্পিং ভার্ব, ইন কি বলতো আগে, এক্স্যাক্টলি ইন হচ্ছে প্রিপোজিশন, এখানে আমাকে বল হেল্পিং ভার্ব কোথায় আছে, কতজন বলছিস নাই, হাত তোল, মুখে বলতে হবে না, হাত তোল, হেল্পিং ভার্ব নাই কতজন, তুই হাত তুলেছিস না স্টাইল দেখাচ্ছিস কোনটা, 2 3 সবাই বলছিস নাই, আচ্ছা ঠিক ধরেছিস, এখানে হেল্পিং ভার্ব নাই, কারণ এখানে এগুলোই হেল্পিং ভার্ব, যখন আমরা দেখতে পাচ্ছি না ইট মিনস এখানে নাই, মিসিং আছে, কিন্তু সেন্টেন্সটা তো পূর্ণ হলো,
সেন্টেন্সটা তো পূর্ণ হলো, আমি এটাই সরিয়ে দিলাম। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? হ্যাঁ, রাইজেস। রাইজেস মানে কি? উদয় হওয়া, মিটিয়ে দিলাম। এবার পর তো সেন্টেন্সটা, দ্য সান ইন দ্য ইস্ট মানে কি? তাও তো পূর্ণ হচ্ছে কি, সেন্টেন্স স্ট্রাকচার ভুল আছে। আমি এটা বললাম না যে সূর্য পূর্ব দিকের, আমি যদি বলি সূর্যটাই পূর্ব দিকে, তাহলে তাও আমাকে একটা ভার্ব লাগবেই। দ্য সান ইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে আছে বা পূর্বের আকাশে আছে। আমি বলছি না যে উদয় হচ্ছে, কিন্তু আমি বলছি পূর্ব আকাশে আছে। দ্য সান ইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে আছে। তাও আমার দেখ একটা মেন ভার্ব গেল, কিন্তু একটা অক্সিলারি ভার্ব চলে আসলো। এর মানে কি, ভার্ব আমার লাগবেই, সেটা মেন ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব হোক। আর তোরা ভার্বই দিস না, মেন ভার্বও মায়ের ভোগে যাক, হেল্পিং ভার্বও মায়ের ভোগে যাক, মেন হচ্ছে কি তোকে দিতে হবে ভার্ব। সেটা আমি হেল্পিং ভার্ব দিই কিংবা আমি মেন ভার্ব দিই, কিন্তু ভার্ব বাদে আমার বাক্য গঠন হবে না। কথা বোঝা গেল? কারো প্রবলেম এখানে? কারো প্রবলেম নেই। এরকমভাবেই আমাদের এবার ইংরেজিতে আমি আসি সেন্টেন্সে। আমরা এর আগে টেন্স জেনেছি। টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই তো? প্রেজেন্ট, পাস্ট আর ফুটুরে। ফুটুরে, হ্যাঁ ফুটুরে, ফিউচার। আচ্ছা, এটা এটা একটু টুকানে তোরা, তারপর আমি বলছি। এটাকে টুকানে 2 মিনিট। কথা না বলে টুক তাড়াতাড়ি। তোর বাবু হলো, বুঝতে পেরেছিস? খোবাড়িয়াতে ঢুকেছে তো, উপর উপর দিয়ে যায়নি তো? ঠিক আছে। দেখ, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল এখনই। কারো বুঝতে অসুবিধা আরেকবার বুঝিয়ে দিচ্ছি নাহলে। অন্না, ধারা, তোর রে দিশা, আশারানি, তোর রে, তোর, তোর রে। ওকে লাত মেরে আবার বলছে কি অবস্থা, তোর দিদি হয় রে লালা, তো মেরে দে, লাত মেরে দে আরো 4টা। তোর রে, অসুবিধা নাই তো? ঠিক আছে। ওই কথা না বলে তাড়াতাড়ি কর, আমি আবার এটা মিটাবো। বললাম না যখন আজকে রেকর্ড করব কথা বলবি না। 2 মিনিট তোদের কথা না বললে হয় না। টুকে না, তাড়াতাড়ি টুকে না। তাহলে আমরা সেন্টেন্স বুঝতে পারলাম তো, সেন্টেন্স কি করে ফর্ম হবে? দিশা বল, সেন্টেন্স কি করে ফর্ম হবে? কেমন ভাবে থাকবে, কেমন স্ট্রাকচারে? SVO না SOV? এটা ইংলিশে SVO, ঠিক আছে। তোর বলতো একটা আমরা কি করে সেন্টেন্স গঠন করব? তারপর কি করতে হবে? তারপর প্রথমে তাহলে কি আসবে? সাবজেক্ট। তারপর কি আসবে? আবার বল। অবজেক্ট। সাবজেক্টের পর কি আসবে? ভার্ব। তারপর কি আসবে? অবজেক্ট। যেমন আমি যদি বলি আমি মাঠে দাঁড়িয়ে আছি, আই এম, আরেকবার। আচ্ছা, আই এম স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড না অন দ্য ফিল্ড? কতজন বলছিস অন? যখন আমরা মাঠে দাঁড়িয়ে আছি বা মাঠে ওয়েট করছি, উই আর অন দ্য ফিল্ড, ঠিক আছে? আই অ্যাম অন দ্য ফিল্ড, আই অ্যাম ইন দ্য ফিল্ড না, মানে আমি মাটি খুঁড়ে ঢুকে গেছি ফিল্ডের মধ্যে, ঠিক আছে? মাটি খুঁড়ে যদি আমি ঢুকে যাই, আমাকে যদি কেউ বাঁশের খুঁটির মতো পুঁতে দেয় তাহলে ঠিক আছে, আর না হলে উই আর অন দ্য ফিল্ড, ঠিক আছে? অন হবে। কারো প্রবলেম নাই? মেটাবো? কোনটা মিটাবো না? এটা? ঠিক আছে, এটা মিটাবো তো। আচ্ছা, এগুলো টুকেছিস তো?
দেখি সবার খাতা দেখি। কিরে ওই ঘুপছি, এদিকে আয়। ঠিক আছে, ওকে, মিটালাম। আচ্ছা, এবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্সের কি হবে বলতো? টাইপ হবে। কেমন টাইপ? সেন্টেন্সকে আমরা যেমন দেখবি, তোরা অনেক সময় নাম শুনেছিস, বাংলাতে আমরা বলি, অনেকে বলি বিবৃতিমূলক বাক্য, আমরা অনেকটা বলি প্রশ্নবোধক বাক্য। ইংরেজিতেও এদেরকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগ কি কি? প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আগে লিখি, তারপর তোরা লিখবি। এখন খাতা পেন ছেড়ে দে, এখন পেন ছেড়ে দে, আগে বুঝে নে। দেখ, ইংলিশে 5টা সেন্টেন্স কি কি? প্রথমটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ডে আমরা বলি ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ কথাটা এসে ইন্টারোগেশন কথাটা থেকে। ইন্টারোগেশন মিন্স প্রশ্ন করা। হ্যাঁ, ইন্ট্রো না, ইন্ট্রো না, ইন্টেরো কথাটা, ইন্ট্রো না, কথাটা ইন্টেরোগেশন। ইন্টারোগেশন কথার অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, কাউকে জিজ্ঞাসা করা। যেমন পুলিশ যখন কাউকে ধর কোনো একটা আসামিকে ধরলো, বা পুলিশ একটা সাসপেক্টকে ধরলো, ও ওর সাথে ইন্টারোগেট করে। ইন্টারোগেট কথা মানে হচ্ছে ওকে জিজ্ঞাসাবাদ করে, আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে মিলছে কি মিলছে না, ওকে বলে ইন্টারোগেশন। কি বলে? ইন্টারোগেশন। যখন তাহলে পুলিশ তাহলে প্রশ্ন করছে, ওটা কি বলছে? ইন্টারোগেশন। ওখান থেকে এই কথাটি এসে ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন বোঝাচ্ছে। যখন যখন কোনো বাক্যতে প্রশ্ন বোঝাবে তখন আমরা বলবো ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ কথার বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এবার বল, বিবৃতি মানে কি? বাংলা তো হয়ে গেছে তোদের। বিবৃতিমূলক বাক্য মানে, বিবৃতিমূলক বাক্য হচ্ছে মানে বলতে, এক কথায় বলতে চাই ডেসক্রিপটিভ। ইংরেজিতে যদি আমি একে সহজ কথা বলি, কেবল আমরা ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে যেটা আমাকে কোনো কিছু বলে দিচ্ছে। যেমন আমি আজকে মাংস ভাত খাবো, ঠিক আছে? আমি আজকে দোকানে বসে গেম খেলবো, ঠিক আছে? আমি ইনস্টাগ্রামে রিল দেখব, ঠিক আছে? যত কিছুই আমি করব, আমি যখন বলে দিচ্ছি যে আমি কি করব, আমার মন কি চাই, আমি এটা করতে পারি বা ওটা করতে পারি, যখন আমি কিছু বলে দিচ্ছি ডাইরেক্ট, আমি যখন একটা কথা বলে দিচ্ছি যে এটা হবে বা ওটা হবে, তখন আমি কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ডাইরেক্ট কথা বলছি, আমি আজকে একটা নতুন ব্যাগ কিনবো। আই উইল বাই আ নিউ ব্যাগ টুডে, ঠিক আছে? কাল আমি ঘুরতে যাব। আই এম গোয়িং ফর আ ট্রিপ টুমরো। আই এম গোয়িং ফর আ ট্রিপ টুমরো। আচ্ছা, তারপর যদি আমি বলি যে আমি গত রবিবার চিড়িয়াখানা গেছিলাম। আই ওয়েন্ট টু আ জু লাস্ট সানডে। এরকমভাবে আমাদেরকে বলতে হবে। কথা বোঝা গেল? এক কথা, যখন আমি বলে দিচ্ছি যে আমার সাথে কি হয়েছে বা কি কিনতে চাই, আমার মনের ইচ্ছা কি, যা আমি মানে বিবৃতি দিচ্ছি বা আমি কি দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, যা কিছুর আমি যদি ডেসক্রিপশন দিচ্ছি, সমস্ত কোর আন্ডারে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কথা বোঝা গেল? সেকেন্ড আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কথাটা এসছে ইন্টারোগেশন। ইন্টারোগেশন কথার মানে কি? জিজ্ঞাসাবাদ করা। যখন আমি কাউকে প্রশ্ন করছি, ঠিক আছে? আমি যদি এই হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। যখন আমি তোর সাথে জিজ্ঞেস করছি, আর লাস্টে তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাই কি না? যেই আমি তাহলে একটা জিনিস থেকে আমি বুঝতে পারলাম, প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে সেটা কী হবে? ইন্টারোগেটিভ। এটা চেনা সহজ। নাম্বার হচ্ছে ইম্প্যারেটিভ। এটা একটু বুঝতে হবে।
ইম্প্যারেটিভ কথার মানেই হচ্ছে যখন আমি কাউকে কোনো আদেশ, উপদেশ বা অর্ডার করব। আদেশ করব কিংবা উপদেশ করব কিংবা তার কাছে আমি প্রার্থনা করব। আদেশ, উপদেশ, প্রার্থনা। আদেশ মানে অর্ডার, উপদেশ মানে হচ্ছে তাকে আমি কোনো কিছু অ্যাডভাইস দিব, আর আরেকটা হচ্ছে প্রার্থনা করব। প্রার্থনা মানে তার কাছে আমি একটু প্রে করব, হ্যাঁ রিকোয়েস্ট বা প্রে করব। যেমন দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে একটু বলে দিচ্ছি, তারপর আমি লিখে দেবো সেন্টেন্সগুলো, ঠিক আছে? এখানে কি কি থাকবে দেখ, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেরকম কিছু বলার মতো না। আই ইট রাইস, আই উইল গো টু আ জু, আই উইল বাই আ নিউ ব্যাগ, আই উইল গো দেয়ার, আই উইল নট গো দেয়ার, ঠিক আছে? আমার একটা বই কিনবো, আই উইল বাই আ নিউ বুক টুডে। যত কিছু আমি বলবো সব চলে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স একবার পড়লেই বোঝা যায়, ঠিক আছে? কিন্তু ইম্প্যারেটিভের ক্ষেত্রে একটু আলাদা, এখানে তিনটা জিনিস বোঝাবে। অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। কী হবে? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। অর্ডার কী হবে? যেমন আমি ডাইরেক্ট কথা বলছি যে দরজাটা বন্ধ করে দে, ক্লোজ দ্য ডোর। কথা বোঝা গেলো? ক্লোজ দ্য ডোর। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে একটা প্লিজ কথাটা থাকবে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট কথাটাও থাকবে যে আই অ্যাম রিকোয়েস্টিং ইউ, এরকম দিয়েও হতে পারে। তাহলে রিকোয়েস্ট, প্লিজও হতে পারে, রিকোয়েস্টও হতে পারে। ডাইরেক্ট অর্ডার যখন আমি দিব, ঠিক আছে, যে গো দেয়ার, ওখানে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ মাই ক্লাস, ঠিক আছে? কি আমি যদি বলি যে গেট আউট অফ মাই ক্লাস, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, এ করে দাও, ও করে দাও, যখন আমি কোনো কিছু, হ্যাঁ ওগুলো লিখবো, ওগুলো অ্যান্সার লিখি না। আমি বলছি আইডেন্টিফাই কী করে করবি। প্লিজ যদি থাকে, কোনো সেন্টেন্সে ধর প্লিজ আছে, কোনো সেন্টেন্সে ধর রিকোয়েস্ট আছে বা রিকোয়েস্টিং আছে, সমস্ত কিছু মানে এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পেরে যাবো যে এগুলো কি ইম্প্যারেটিভ থেকে নেওয়া। এখানে মূলত কি বোঝায় বলতো? এখানে লিখবো কি, অ্যাডভাইস, এ ফর অ্যাডভাইস, ও ফর অর্ডার, আর ফর রিকোয়েস্ট, এই তিনটা, এ ও আর। যদি অ্যাডভাইস, অর্ডার আর রিকোয়েস্ট বোঝায় তাহলে কী হবে? ইম্প্যারেটিভ সেন্টেন্স। অপটেটিভের ক্ষেত্রে আমরা খুব কম ইউজ করি। অপটেটিভ আমরা সেরকমভাবে ইউজ করি না, আমরা বলি যে মেরে ড্রেনে ভরে দেবো, ঠিক আছে? অপটেটিভ হয় কি, ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। যখন আমরা এই সেন্টেন্সে দুটো জিনিস দেখতে পাবো, মে অ্যান্ড মাইট কথাটা যদি আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সে, তাহলে সেটা কী হবে? অপটেটিভ সেন্টেন্স। যেমন কি মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, ঠিক আছে? মে ইউ অ্যাচিভ অল ইউর ড্রিমস বাই সাম নেক্সট ইয়ার্স, ঠিক আছে? বা ইন নেক্সট সাম ফিউ ইয়ার্স। এক কথায় যখন আমি বলবো যে তোমার মঙ্গল হোক, তুমি তোমার সমস্ত ড্রিমসগুলোকে অ্যাচিভ করো, মে ইউ অ্যাচিভ অল ইউর ড্রিমস, ঠিক আছে? তুমি সমস্ত কিছু করো, তুমি জীবনে উন্নতি করো, তোমাকে যখন আমি আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদ মানে বুঝতে পারলে, ব্লেসিংস দিচ্ছি। এক কথায় কী দিব? ব্লেসিংস। ব্লেসিংস মানে কি? আশীর্বাদ দেওয়া। ব্লেস করার কথার অর্থ কি? ব্লেসিংস মানে কি বলতো? আশীর্বাদ দেওয়া। যখন আমি কাউকে আশীর্বাদ দিচ্ছি যে ভগবান তোমার মঙ্গল করুক, ধর তোর ঠাকুমা তোকে হাতে 10 টাকা দিল, তুই প্রণাম করলি, বলে ভগবান তোমার মঙ্গল করুক। ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট কর, মে গড ব্লেস ইউ, তোমাকে ভগবান মঙ্গল করুক, তুমি জীবনে খুব সফল হও, মে ইউ বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ, ঠিক আছে? তোমার সব স্বপ্ন পূরণ হোক, মে ইউ অ্যাচিভ অল ইউর ড্রিমস ইন নেক্সট সাম ফিউ ইয়ার্স, আগামী কয়েক বছরে তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক। যখন আমি কাউকে আশীর্বাদ দিচ্ছি, মন থেকে আশীর্বাদ দিচ্ছি, তখন সেটা কি হয়ে যায়? অপটেটিভ সেন্টেন্স। কথা বোঝা গেলো? এখানে ভগবান টগবান সবাই আসবে, ঠিক আছে? এখানে কি আসবে? অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেশনে এই মার্কটা থাকবে, বিস্ময়বোধক বাক্য, বাংলাতেও আমরা দেখতে পাই এই মার্কটা, দাঁড়িয়ে দিয়ে নিচে ফুটকি, একে আমরা বলি এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন বা এক্সক্লামেটরি মার্ক। ওর জন্য এর নাম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাই রে হাই, লগন বয়ে যায়, এই কপিরাইট চলে আসবে এবার, হ্যাঁ যাই হোক। যেমন যদি বলি হাই আমার সব টাকা জলে চলে গেল, হাইকে আমরা ইংরেজিতে প্রকাশ করি ALAS, অ্যালাস। অ্যালাস বলে যে হাই
আমার সব কিছু শেষ। আই হ্যাভ লস্ট এভরিথিং, আই হ্যাভ লস্ট এভরিথিং। অ্যালাস যখন আমি বলছি মানে আমি দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে। কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। যখন আমি বলবো হুররে বা অ্যালাস বা হাই রে হাই কী হয়ে গেল, ঠিক আছে, কি কষ্ট, ঠিক আছে, কি দারুণ দেখতে বা কি দারুণ দেখতে, তাহলে আমরা বলবো একটা এক্সক্লেমেশন মার্ক, শি ইজ বিউটিফুল। এক কথায় যখন আমরা অবাক হই, দুঃখ প্রকাশ করি, কিংবা এমন কিছু হয়ে যায় যেটা আমরা সাধারণ ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা মাঝে মধ্যে বলি না, ধর তোর কাছে 15 লাখ টাকার চেক আছে, ঠিক আছে, 15 লাখ টাকার চেক আছে, আর ওটার মধ্যে যদি জল পড়ে দেয়, 15 লাখ টাকার চেক তুই ধর জিতে এনেছিস আর ওটার মধ্যে জল পড়ে গেল, কালি ফালি ঘিনি গেল, টাকাটা জলে চলে গেল, মনে এখন তোরা ভেবেই দুঃখ লাগছে রে, কি লোভিষ্ট তোরা, হাই ছি। তো যখন আমরা ওই রকম কথা চিন্তা ভাবনা করি যে হায় রে কী হয়ে গেল, 15 লাখ টাকা চলে গেল, তখন আমরা করবো অ্যালাস দিয়ে, ঠিক আছে। যখন আমরা কোনো আশ্চর্যজনক জিনিস দেখি, ঠিক আছে, ধর কোনো একটা নায়িকা এসছে, ইস্কি দেখতে সুন্দর, তখন কী হবে, শি ইজ বিউটিফুল, ঠিক আছে, বা হি ইজ হ্যান্ডসাম, যেটা হয় তোদের বাপেরা এরা। এবার ব্যাপারটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনবো কীভাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এই মার্কটা থাকবে, এই এক্সক্লেমেশন মার্কটা, এইটা যদি আমরা থাকে তাহলে আমরা প্রপার বুঝতে পারবো যে কি হবে। এখানে একটা জিনিস বোঝা যায়, এই সেদিকে তাকা, তোর ওটা আঠা লাগানোর জায়গা না। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ কী হয় একটু বুঝ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এতক্ষণ ধরে কি জানলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভে একটু আলাদা হয়ে যায়। ইন্টারোগেটিভে আগে ভার্ব চলে আসে, ভার্ব, এটা শুধু ইন্টারোগেটিভের ক্ষেত্রে কেবল ভার্বটা সামনে চলে আসে, ঠিক আছে। হ্যাঁ ওটাই তো, না এর তো আমি তোকে উদাহরণ দিচ্ছি। লাস্টে ওটা ডিপেন্ড করছে কেমন আছে, লাস্টে সাধারণত যায় না। আমরা যদি সেন্টেন্সকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাই, ওই রকম যদি আমাদের ক্ষমতা থাকে যে না আমরা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, তখন তোর যেতে পারে। যেমন আমি যদি বলি যে মাই টিচার লাভস মি, আমি যদি বলি, যেমন ও আগের দিন একটা লিখেছিল, আমার ওটাই মনে পড়ছে, ওটাই বলছি, মাই টিচার লাভস মি, মাই টিচার ইজ দ্য ক্লাস টিচার অফ ক্লাস 6, শি টিচেস বেঙ্গলি। এত তিনটা লাইনকে যদি আমি একসাথে মার্জ করি, মানে তিনটা লাইনকে মিলে আমি একটা বাক্য গঠন করব, তখন আমার কি করতে হবে, মাই টিচার লাভস মি হু ইজ দ্য ক্লাস টিচার অফ ক্লাস 6 টিচেস বেঙ্গলি। বা এরকমও বলতে পারি, দ্য টিচার হু ইজ দ্য ক্লাস টিচার অফ ক্লাস 6 টিচেস বেঙ্গলি লাভস মি। তখন যদি আমি ঘুরিয়ে পেঁচিয়ে, আমার যদি সেই দম থাকে যে না আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাব সেন্টেন্সকে, আমার সেই হাতে দক্ষতা হয়েছে যে আমি সেন্টেন্সকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যেতে পারবো, অ্যান্ড আই উইল রিচ টু আ কনক্লুশন, তখন ইউ ক্যান ট্রাই। বাট 99% ক্ষেত্রে আমার ভিএসওটাই কাজে লাগে। যেমন আমি বলছি, আমি যদি বলি আমি ঘুমোতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ, আমি উপরেই লিখছি, হ্যাঁ, আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি, এটাকেই তোকে দিয়ে দিল, এটাকেই দিয়ে দিল যে এটাকে করো ইন্টারোগেটিভে তুমি ট্রান্সফার করো বা ট্রান্সফর্মেট করো। তো এটাকেই যদি আমি ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করতে যাই, আমার প্রথমে চলে আসবে ভার্বটা, অ্যাম, কিন্তু কোশ্চেনটাও তাহলে চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে, দেখ এটা যেটা বলছে, এটাকে যখন আমি ইন্টারোগেটিভে করছি তাহলে নিশ্চয় প্রশ্নবোধক আসবে। যেমন কি, আমি এখন ঘুমোতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ নাও, আই এম গোয়িং টু স্লিপ, বা আমি ঘুমোতে যাচ্ছি। যখন আমি প্রশ্নবোধক করব, আমি কি ঘুমোতে যাচ্ছি, এরকম হবে, আমি কি ঘুমোতে যাচ্ছি, কারণ ইন্টারোগেটিভে তো প্রশ্ন করছে, আমি কি ঘুমোতে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্লিপ,
অ্যাম আই গোয়িং টু স্লিপ দিয়ে একটা কী হবে লাস্টে কোয়েশ্চেন মার্ক। কথা বোঝা গেলো? এখানে কি হয়ে যায়, ভার্বটা কোথায় চলে আসে সামনে, আর সাবজেক্টটা তার পরে। অ্যাম আই গোয়িং টু স্লিপ। এখানেও একটা জিনিস মনে রাখা দরকার যে এখানে ভার্ব আসে আগে ঠিকই, অনেক সময় আমরা এখানে WH ওয়ার্ডও দেখতে পাই। WH ওয়ার্ড মানে হোয়াট হতে পারে, হুইচ হতে পারে, হুজ হতে পারে, হু হতে পারে, মানে এক কথা WH ওয়ার্ড দিয়ে যত কিছু ওয়ার্ড আছে, হুইচ, হোয়াট, হোয়েন, ঠিক আছে, যখন বুঝাবো তখন যদি আমাকে সময় বুঝাই, যদি সময় বুঝায় আমাকে, তাহলে আমি কি বলবো, হোয়েন, WHEN, হোয়েন। যদি আমি বলি যে তুই কাজটি কখন করেছিস, এই কাজটি তুই কখন করলে, মানে তুই ধর কাজ করে নিছিস, হোয়েন ডিড ইউ ডু দ্যাট, হোয়েন ডিড ইউ ডু দ্যাট, তুই কখন কাজটি করেছিলি, হোয়েন, কখন। তুই কি সেই ছেলেটা, যদি আমি বলি আর ইউ দ্য বয়, তুমি কি সেই ছেলেটা, আর ইউ দ্যাট বয়, তুমি কি সেই ছেলেটা, না। এবার এখানে যদি আবার WH ওয়ার্ডও চলে আসে, ঠিক আছে, WH ওয়ার্ড দিয়েও কী হতে পারে যে হু আর ইউ, তুমি কে, ঠিক আছে। তাহলে দেখ আর তো আসছেই, আর তো আসছেই, কিন্তু তার আগে এর আগে কী ওয়ার্ড বসে যাচ্ছে, WH ওয়ার্ড, এর আগে কী ওয়ার্ড বসে যাচ্ছে, WH ওয়ার্ড। WH ওয়ার্ডে আমাকে মনে রাখতে হবে যে WH ওয়ার্ড জিনিসটা কি। যদি আমাকে ব্যক্তি বোঝায়, এদিকে তাকা, লুক অ্যাট মি, যদি কোনো ব্যক্তি বোঝায় কি হবে, হু বা হুজ, কি হবে, হু বা হুজ। যেমন বলি এই বইটা কার, আমি যদি জিজ্ঞেস করি যে এই বইটা কার, হুজ বুক ইজ দিস, তোকে বলতে বলছি না, আমি উদাহরণ দিচ্ছি রে লালা। আমি যদি বলি যে হুজ বুক ইজ দিস, তাহলে আমি এটা বলবো না যে হু বুক ইজ দিস, খুব বাজে লাগছে শুনতে, কার বই, আমি বলছি না যে কে করেছে, ঠিক আছে। আর যদি বলি এই কাজটি কে করেছে, হু হ্যাজ ডান ইট, আমি যদি বলি যে কে এই কাজটি করেছে, হু, তারপর হ্যাজ, তারপর ডান, তারপর ইট। হ্যাজ আমাদের হেল্পিং ভার্ব, এখানেও দেখ হু হ্যাজ ডান ইট, ভালো করে দেখাবে, হু আছে, এখানেও যদি WH ওয়ার্ড লাগাই, হু, তারপর দেখ অ্যামের জায়গায় হ্যাজ বসে গেল, আর হ্যাজ বসলে আমরা জানি মেন ভার্বের থার্ড ফর্ম হয়, হ্যাভ বা হ্যাজ বসলে কি হয়, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো WH ওয়ার্ড প্লাস হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব, যেহেতু হ্যাজ আছে তাই মেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে ইট। এই কাজটি কে করেছে, হু হ্যাজ ডান ইট, তুই কি কাজটি করেছিস, হ্যাভ ইউ ডান ইট, এরকমভাবে হতে পারে। আমি যদি বলি এই বইটি কার, যখন আমি বলছি কার, হুজ বুক ইজ দিস, বা এটাও বলতে পারি দিস বুক বিলংস টু হুম, দে কোশ্চেন মার্ক, কিন্তু ওটা একটু আলাদা হয়ে গেল, তোদের লেভেলের থেকে একটু বড় হয়ে গেল। তো তোরা বলবি কি হুজ বুক ইজ দিস, ঠিক আছে। যেমন যদি ইংলিশ মিডিয়ামে ভালো কোনো স্কুলে পড়া যায়, তাহলে ওরা বলতে দেন, আমি যদি বলি এটা আমার বই, তোরা কি বলবি ইংলিশে, আমি যদি তোকে ইংলিশে জিজ্ঞেস করি যে এটা আমাকে বল যে এই বইটি আমার, এটা যদি ইংলিশে ট্রান্সলেট করতে হয়, আমি একে একে জিজ্ঞেস করবো সবার কাছে, কি হবে তুই বল, তুই যেটা ছোটবেলা থেকে করেছিস ওটাই বল, এই বইটি আমার, কি বলবি, মাইন হবে, দিস বুক ইজ মাইন। আচ্ছা তুই 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 এটাই হবে। আমি যদি বলি দিস বুক, হ্যাঁ বল, দিস ইজ মাই বুক, হ্যাঁ হবে। কিন্তু এটাও যদি বলি দিস বুক বিলংস টু মি, বিলংস টু মানে আমার থেকে, বিলং করা মানে হচ্ছে আমার থেকে করা, কিন্তু যখন আমি আমার বুঝাচ্ছি জিনিসটা যখন আমার, তো আই ক্যান ইউজ বিলং, ঠিক আছে। তো কি দিস বুক বিলংস টু মি, বিলং মানে এই বইটাই আমার, আমি একই কথাই বললাম, তুই বলি দিস বুক ইজ মাইন বা দিস ইজ মাই বুক, আমি ওটাকে একটু পরিশুদ্ধ ভাষায় বললাম দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার। হ্যাঁ, প্রসূত কোনো কিছু থেকে উদ্ভূত হবা, তুই হঠাৎ এই কোশ্চেনটা কেন করছিস, কি বললাম, পরিশুদ্ধ, আচ্ছা আমি শুনলাম প্রসূত, আচ্ছা পরিশুদ্ধ ভাষা মানে একটু রেকটিফাই করে বলা, ভালো করে বলা, ঠিক আছে, পরিশুদ্ধ মানে একটু ভালো করে বলা। তা এটা আমি এটাও বলতে পারি দিস বুক বিলংস টু মি, এটাও তাহলে আমি কোশ্চেন মার্ক এটাও করতে পারি না, কি করতে পারি যে এই বইটি কার, দিস বুক বিলংস টু হুম,
আরে লালা, তোকে আমি অ্যান্সার দিতে বলছি না, আমি কোশ্চেন বোঝাচ্ছি। যদি আমি বলি দিস বুক বিলংস টু মি, কোশ্চেন মার্ক, যদি আমি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি ট্রান্সফর্ম করি তাহলে কি হবে? দিস বুক বিলংস টু হুম, এই বইটা কার? দিস বুক বিলংস টু হুম। বা এটাও বলতে পারি হুজ বুক ইজ দিস। একদম বাচ্চারা যদি বলে হুজ বুক ইজ দিস, তারপরে হবে কি? দিস বুক বিলংস টু হুম, যে এটা কার বই। কথা বোঝা গেল? ওকে, দেন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট আগে আমরা ভার্বকে নিয়ে চলে আসতে পারি, ভার্বকে নিয়ে চলে আসতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে ভার্বটা প্রথমে বসবে এটা কিন্তু মেন ভার্ব হবে না, মেন ভার্ব হবে না। যেমন আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, এটা মিটাবো তো? ওকে, এটা বিরিয়ানির হাঁড়ির কাপড় চুরি করে এনেছি। আচ্ছা দেখ, হ্যাঁ দেখ এবার যেটা বলছি আমি, দেখ তোদেরকে একটু আগে একটা উদাহরণ দিলাম না, আই স্পিক ইংলিশ, এটাই লিখছি। একটা উদাহরণ দিয়ে যখন বুঝবি কি না মাথায় থাকবে। এটাকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম কর খাতায়, এটাকে প্রশ্নবোধকে কনভার্ট কর, দেখি কে পারিস, কারটা ঠিক হয়। এটাকে প্রশ্ন, তুই যা ইচ্ছা কর, আমার মেন চাই অ্যান্সার, তুই কি বুঝেছিস এবার ওটাই দেখবো। কেন এতক্ষণ ধরে বকে গেলাম, কতক্ষণ ধরে বকছি দেখি তো, টানা 45 মিনিট ধরে আমি বকে গেছি। এবার তোরা দেখ তোরা কি বুঝেছিস। দেখে নে, তুই বাংলাতে ট্রান্সলেট না করে যেটা আমি দিয়েছি ওটাকে ইন্টারোগেটিভে কর, ঠিক আছে? নিয়ে আয়। আমি ভাবছিলাম ওটাই করবি তোরা, কর কর, আয় দেখি, ট্রাই কর, হচ্ছে না, হয়নি, আবার ট্রাই কর। কিছু একটা নিয়ে আসতে হবে, যেমন ওখানে দেওয়া ছিল যে আই অ্যাম গোয়িং টু স্লিপ, ওখানে অ্যামটা দেওয়া ছিল, অ্যামটাকে শুধু আনলাম, এখানে কিছু দেওয়া নাই, এখানে তাহলে কিছু আনতে হবে নিজের থেকে। না হয়নি, জায়গায় কর দেখি। আমার দিকে তাকিয়ে কী হবে তোর, তুই খাতার দিকে তাকা। হ্যাঁ, তোকে ভয়েস চেঞ্জ করতে হবে নি, ভয়েস চেঞ্জে ভুল করছিস গর্ধব। সংস্কৃত পড়ছিস না তোরা? গর্ধব মানে কি? হ্যাঁ সাবাস, নিজে করলি, ঠিক আছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আপাতত একজনই বেড়েছে। ভুল হয়েছে, ভুল হয়েছে, ট্রাই কর, ট্রাই কর, ট্রাই কর, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তিরিং বিরিং করে এবার লাফাবি না, চুপচাপ জায়গায় বস। এই হুরদুঙ্গা বাজগুলো দাঁড়া, কর রে।
দেখি তোদের খাতা দেখি, আগে দেখা লেলা। বলেছে তোর রে, ঠিক আছে দেখে রাখ। বলেছে কর, ট্রাই কর, ট্রাই কর। আশারানী, দিশা, শ্রেয়সী তিনজনে ঠিক করেছে, বাকি সবারই ভুল আছে। মাথার বুদ্ধি লাগা, বুদ্ধি লাগা। বুদ্ধিগুলা কি শুধু ঘটে বসে জং খাওয়াচ্ছিস নাকি বাড়িতে তোরা? সুটেবল কি আসতে পারে? সুটেবল অক্সিলারি ভার্ব আনতে হবে। আয়ের সাথে এমই যে কেবল সুটেবল সেটা না, অনেক কিছু বসে। সুটেবল, ইউ হ্যাভ টু ব্রিং দ্য সুটেবল ভার্ব। সুটেবল ভার্ব নিয়ে আয়, সব মিলে যাবে। সুটেবল ভার্ব আনবি না, জীবনে মিলবে না। ঠিক আছে, আচ্ছা বহুত ট্রাই করলি, হ্যাঁ তুই বল এবার, আগে আমাকে বল তুই যে ওয়াজ বলছিস কোন কথাতে? স্পিক কথাটা পুরোপুরি প্রেজেন্টে আছে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব অ্যাট ফার্স্ট। ভার্বকে আইডেন্টি কর, ভার্বকে আইডেন্টিফাই কর, এটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার। স্পিকের হয় স্পোক, থার্ড হয় স্পোকেন। তো তুই কী করে ভাবছিস যে ওয়াজ হবে? ওয়াজ তো হবেই না। রাশি, রাশি কর 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 কর, মাথা লাগা, মাথা লাগা। তুই যে খাতা আলাউদ্দিন খিলজি করছিস ওই খাতাতেই তুই মানে পিন্ডি চটকাচ্ছিস গ্রামারের। গ্রামারে বলেছিলাম না, ডায়েরিটা পরের দিন থাকে যেন খাতায় থাকে, তো বাড়িতে করার যায় আসে না, এখানে করবি। এই তুইও পরের দিন থেকে যদি যার যার দেখবো যে গ্রামারের ডায়েরি নাই, তাদেরকে বাইরে বের করে আগে গ্রামার পড়াবো, তারপর ঢুকাবো। কি লিখেছিস? ঠিক আছে দেখি, তাও সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি তোর। আগে বাবা হোয়েন কেন লিখেছিস আগে? হু ক্যান স্পিক ইংলিশ? না, দাঁড়া ওকে ঠিক করতে দে। আচ্ছা একবার দেখে নে তাহলে কি হতে পারে। দেখ, আয়ের সাথে একটা সুটেবল ভার্ব লাগবে, ঠিক আছে? ভার্বটা থাকবে সুটেবল, যাতে একদম প্রপার স্যুট করে। আমি যদি আগে অ্যাম লাগাই, অ্যাম আই স্পিক ইংলিশ, মিলছে না, ভাল লাগছে না শুনতে। এরপরে আরও যদি লাগাই, ইজ আই হয় না, তাই কি না? আর আই হয় না। হ্যাভ আই স্পিক ইংলিশ, আয়ের সাথে হ্যাভই বসে, কিন্তু আয়ের সাথে তো অ্যামও বসে, তো হ্যাভও বসবে না, অ্যামও বসবে না। এখানে একটা আলাদাই জিনিস আসবে। আমি এখানে জিজ্ঞেস করব, ক্যান আই স্পিক ইংলিশ? আমি কি ইংরেজি বলতে পারি? ক্যান আই স্পিক ইংলিশ? এখানে কি হবে? ক্যান আই স্পিক ইংলিশ। কথা বুঝে গেল? এবার যদি আমি জিজ্ঞেস করি তোদের মধ্যে এখানে কে কে ইংরেজি বলতে পারিস? হ্যাঁ, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তোদের মধ্যে কতজন ইংরেজি বলতে পারিস? প্রথমে শুরু হবে হাউ মেনি অফ ইউ। না, হাউ মাছ মানে আমি যখন কোনো ওজন মাপছি, হাউ মাছ কত টাকা, বা হাউ মাছ মানে আমি বলি কত দাম। হ্যাঁ, যখন আমি বলি যে কত টাকা, আমি যদি জিজ্ঞেস করি এই 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 মাইকটার দাম কত, ঠিক আছে, ডাইরেক্ট আমরা জিজ্ঞেস করবো হাউ মাছ, এটা তুলে বলবো হাউ মাছ। হাউ মাছ মানে কত টাকা, ঠিক আছে? আর যখন আমি বলছি তোদের মধ্যে কতজন ইংরেজি বলতে পারিস, হাউ মেনি অফ ইউ ক্যান স্পিক, না,
হাউ মেনি অফ ইউ, তোদের মধ্যে, তোরা, তোমাদের, তুমি, ইংরেজিতে একটাই ওয়ার্ড ইউ, ঠিক আছে? ইউ ইজ আ সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ আ প্লুরাল ওয়ান, ওকে? আমি যদি এটা বলি, হাউ মেনি, হাউ মেনি অফ ইউ ক্যান স্পিক ইংলিশ, তোমাদের মধ্যে কতজন ইংরেজি বলতে পারে? হাউ মেনি অফ ইউ ক্যান স্পিক ইংলিশ, কত বোঝা গেল? হাউ মেনি অফ ইউ ক্যান স্পিক ইংলিশ। এখানে বোঝা গেছে? কারো কোনো প্রবলেম নাই? কারো প্রবলেম আছে এখানে? কারো প্রবলেম নাই? এটা বোঝা গেল তো? ওকে, আচ্ছা। ইন্টারোগেটিভ, আমি যেটা মেন কথা বলছিলাম, ইন্টারোগেটিভ সবসময় যে আগে ভার্ব নিয়েই গঠন হবে এরকম ব্যাপার নাই, WH ওয়ার্ড দিয়েও হতে পারে, ঠিক আছে? যেমন আমি কি করলাম, যদি আমি তোকে জিজ্ঞেস করি আমি কি করলাম, এটার ইংরেজি কী হবে? হ্যাঁ, একটু ভুল হয়েছে, হোয়াট আই ডু হবে না। আমি কি করলাম মানে কিছু একটা করে নিয়েছি, ভুল হয়েছে, তোর মা তোকে জিজ্ঞেস করছে এটা কি করলি, তুই বললে আমি কি করলাম, আমি কিছু করেছি, আমি করতে পারি না, আমি কি করলাম, এটা ইংরেজি কি হবে? হবে, আরও আরও কিছু হতে পারে। হোয়াট হ্যাভ আই ডান একটা হবে, আরেকটা জিনিস হতে পারে এটার পাশাপাশি, এটা ঠিকই আছে, ইউ হ্যাভ ফর্ম দ্য সেন্টেন্স কারেক্টলি, কিন্তু এর পাশে আরও কিছু হতে পারে। আমি হ্যাভ আর ডানটাকে একটু বাদে রাখলাম, মানে হ্যাভ ডান এগুলো কী বলতো, খুব সহজে হয়ে যায়, হতে পারে না। হোয়াট ডিড আই ডু, হোয়াট ডিড আই ডু, আমি কি করলাম, হোয়াট ডিড আই ডু, আমি কি করেছি, বা এটা ও যেটা বললো হোয়াট হ্যাভ আই ডান, ঠিক আছে? হোয়াট হ্যাভ আই ডান, আমি এটা কী করলাম, দুটোই হবে, বোথ আর কারেক্ট, কোনোটা অসুবিধা নেই। তাহলে ইংরেজিকে আমরা কি বলতো, শুধু যে একটা জিনিস দিয়ে বারবার মানে করব, প্রকাশ করবো, ওরকম ব্যাপার নাই, ডিফারেন্ট সেন্টেন্সের মাধ্যমেও বা ডিফারেন্ট টেন্সের মাধ্যমেও কিন্তু আমরা একই জিনিসকে প্রকাশ করতে পারি। কথা বোঝা গেলো? কারো এখানে প্রবলেম? এবার এক একটা করে উদাহরণ লিখতে হবে, ঠিক আছে? এটা টুকেছিস তো তোরা, এটা টুকেছিস, এই কয়েকটা টুক, আর এখানে এখানে যা করেছিস টুক, আর পাশে জায়গা ছাড়, আমি এখানে এগুলো তো মিটাবো, আমার তো জায়গা নাই। এদিকে শোন, একদম খাতার সাইডে এই 5টা টুকবি পরপর নিচে, ঠিক আছে? পাশাপাশি যেগুলো করেছি ওগুলোও কর, ঠিক আছে? আর পাশে জায়গা রাখবি, আমি একটা দুটো করে উদাহরণ দিব, আর কিভাবে চিনবো এই জায়গাগুলো গোল করে দিব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোকে আবার লিখে করতে হবে। হ্যাঁ কর, পাশে জায়গা রাখলে খুবই ভালো। আমার আবার একটা সমস্যা আছে, ইউটিউবের ভিডিও আমি আবার এডিট করতে পারি না, এটা ডাইরেক্ট ছাড়বো। হ্যাঁ, পারি না করতে। তুই আমার যতগুলো ভিডিও তোরা দেখেছিস ইউটিউবে, ওয়ান টেক নেওয়া, কন্টিনিউয়াস 50 মিনিট পড়িয়েছি, 50, 60, 1 ঘন্টা, থামিনি, ওটা কোনো কাট নাই ওগুলোতে। হ্যাঁ, এটাও ছাড়বো আর কি, অনেক বড় হবে, 6-7 জিবির ফোল্ডার আছে, সবই আছে, আমি পারি না করতে, এটা হচ্ছে কথা। তাড়াতাড়ি, তোর এটা গ্রামার খাতাই তো, না মানে রাফ খাতা? দেখি, ওর মাও আমাকে ফোন করেছিল, হয়তো কোনো কারণে আসতে পারেনি। জানি জানি, ওর মা বললো একটু আসতে দেরি হবে অনেক। আচ্ছা, কথা হবে না এখন, দাঁড়া। কালকে সকাল 7টার দিকে তো, 7টা না 7:30? কখন আসবি, 7টা না 7:30? তোরা আস্তে আস্তে 4:30টায় বাজাস। হ্যাঁ, সবাইকে নিয়েই তো পড়ানো না, তোরা 3জন আসলে তো কোনো কাজই হবে না, সবাইকে নিয়ে তো পড়ানো।
ওই আধা ঘন্টা লেট হলে কিছু হবে না, নাহলে অভিষ্কার সাথে চলে আসবি। তোকে তো বাবা দিয়ে যায় না মা দিয়ে যায় সকালবেলা? ওকে টুকলি, টুকলি এখনো হয়নি? ব্ল্যাক কালিতে যেগুলো আছে ওগুলো মিটাবো না, গ্রিন কালিগুলো হয়ে গেছে তো কি? ফাঁকিবাজ কত রকমের হয়। সবই ছাড়বো। বেশি করবি মাইকের মধ্যে অপমান করব, গোটা বিশ্বব্রহ্মাণ্ড দেখবে। হ্যাঁ বলবোই তো, আর তুইও অপমান নিবি বল, বাড়িতে দেখাবি যে স্যার স্যার অপমান করেছে, দেখো দেখো, বাড়িতে দেখাবি একটু। না পাবে না, এই মাইকটা না নয়েজ ক্যান্সেলেশনে আছে, পারবে না। না তো জোরে কথা বললে নিবে, হালকা হালকা রিডিং নিবে। হ্যালো, হ্যালো, মিঠাই সবটা মিটালাম। হ্যাঁ ওকে ওকে, দেখ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করে চিনব? ডাইরেক্ট কোনো বিবৃতি, ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল, হয়ে গেল। এদিকে আগে তাকা, এদিকে তাকা। আই অ্যাম গোয়িং টু স্কুল, ইন্টারোগেটিভে কী হবে? অ্যামটা আগে চলে যাবে। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুল যাবো আজকে? অ্যাম আই গোয়িং টু স্কুল, অ্যাম আই দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যাবি, পরীক্ষায় ম্যাডাম বা স্যার যারা আছে নাম্বার দিতে ভুলে যাবে, ঠিক আছে? তুমি কোয়েশ্চেন মার্ক ভুললে ম্যাডাম অনেক কিছু ভুলে যাবে। তারপর ইম্প্যারেটিভ সেন্টেন্স কি করে? প্লিজ বা রিকোয়েস্ট, কিংবা আমরা বলতে পারি অর্ডার কিংবা অ্যাডভাইস। অর্ডার আগে একটা দিচ্ছি, একটা অ্যাডভাইস দিচ্ছি। ওপেন দ্য ডোর, কমা, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স কী হবে? ভগবানকে নিয়ে, মে গড ব্লেস ইউ। আর লাস্টে এক্সক্লামেটরি সেন্টেন্স কী হবে? হুররে, এক্সক্লামেশন মার্ক, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হয়ে গেল? তাহলে এই ছিল আমাদের 5টা টাইপস অফ সেন্টেন্স, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা? কারো বুঝতে অসুবিধা নাই তো? এটাই হয়ে গেল আমাদের 5টা সেন্টেন্স। ইংলিশে এই 5টা সেন্টেন্সেরই মাহাত্ম্য আছে। তোদের তাহলে আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেছে। তোদের আর কি কি হয়ে গেল জানো? আর্টিকেল প্রিপোজিশন, তার সাথে সাথে পার্টস অফ স্পিচ, কনজাংশন হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউন হয়ে গেছে, প্রোনাউন হয়ে গেছে। হয়ে গেল? কী হয়েছে? ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ ওটা পরের দিন। আজকে একদিনে দিলে মাথায় লোড নিবে না। প্রিপোজিশনে ভুল হলে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি
যা বুঝিয়েছি ওটাকে কেবল খাতায় একবার খুলে শোন, 1 মিনিট, খাতায় ওটাকে খুলে দেখবি, আর বাড়িতে প্রশ্ন বৈচিত্র্যতে দেখবি প্রপার কোয়েশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, ওখান থেকে নিজেকে সলভ করতে হবে। এদেরও যেমন এই যে রাশিদের আগে প্রচুর ভুল হতো, প্র্যাকটিস করতে করতে মাথায় যখন ঢুকে যাবে কি না অটোমেটিক ধরে নেওয়া যাবে। ঠিক আছে, ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে হাউ মাচ আই এম প্র্যাকটিসিং। যদি প্র্যাকটিস না হয় ঠিক হবে না, প্র্যাকটিস যদি হয় 4 দিনও লাগবে না ঠিক হতে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ওগুলো। মেন হচ্ছে কি, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে গেল। এরপরে কি থাকছে, ফ্রেজ অ্যান্ড ক্লজেস, তাই তো? ফ্রেজ অ্যান্ড ক্লজ। আর কিছু আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নাই। ইডিয়ামস আছে, ইডিয়ামস। ক্লাস 8-এ ইডিয়ামস থাকবে না। ইডিয়ামস থাকার কথা, কিন্তু এখন যদি করায়ও তোদের মাথায় থাকবে না। ইডিয়ামস মুখস্থ করতে হবে। ইডিয়ামস এমন বুঝাবে, বলবে এক, বুঝাবে আর এক। যেমন একিলিস হিলস, একটা উদাহরণ দিচ্ছি। একিলিস হিলস মানে হচ্ছে এমন কারো একটা জায়গা, মানে কোনো একটা মানুষের দুর্বল জায়গা বা কে আঘাত করা, ওটাকে বলে একিলিস হিলস। একিলিস একজন গ্রিক ডেমিগড, ঠিক আছে? একিলিস হচ্ছে একজন, এটা কি মালদা গার্লসের? পরের দিন ভয়েস চেঞ্জ শেখাবো তাহলে। ক্লজটা তো, ক্লজ শিখতে টাইম লাগবে না। ক্লজ হচ্ছে গিয়ে বাক্যাংশ বা প্রিফিক্স সাফিক্স, ওগুলো তো বাড়িতেই করা যায়। প্রিফিক্স সাফিক্স আবার কী শেখাবো? দেখ, একিলিস হিলসের ব্যাপারে একটু বলি, এটা বলেই আজকে এটা রেকর্ডিংও থামিয়ে দেবো তোদের জন্য। একিলিস হিলস কি, গ্রিক দেশে একটা খুব বিখ্যাত যুদ্ধ হয়, টানা 10 বছর চলে যুদ্ধটা। এই যুদ্ধটার নাম হয় দ্য ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ার, এই ট্রোজান ওয়ার চলে 10 বছর, ঠিক আছে? আর এখানে দুই পক্ষের মধ্যে লড়াই হয়, একটা হচ্ছে ট্রয়, আর একটা হচ্ছে কি আমাদের নাম কি জানো না, গ্রিস। ট্রয় আর গ্রিস। মূলত গল্পটা হচ্ছে এমন, 3জন গ্রিক দেবী, যার নাম হচ্ছে হেরা, এথেনা আর অ্যাফ্রোডাইট। 3জনের মধ্যে ঝগড়া লাগে, আমাদের মধ্যে সব থেকে সুন্দরকে। আর এই 3জন নিজেকে সব থেকে সুন্দর প্রমাণ করার জন্য তৎকালীন সব থেকে হ্যান্ডসাম একটা ছেলের কাছে যায়, যে ছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস। এবং ওখানে গিয়ে ওরা নিজেকে নেকেড বডি ওকে দেখায়। নেকেড বডি মানে বুঝতে পারলি, উলঙ্গ হয়ে ওদেরকে দেখায়, ওই প্যারিসকে দেখায়, বলে যে বলো আমাদের মধ্যে সব থেকে সুন্দরকে। এবং ওরা তার সাথে ওকে অফার দেয় যে কি, তুমি যদি আমাকে বলো তোমাকে আমি ধন সম্পদে ভরিয়ে দেবো, তুমি যদি আমাকে বলো তোমাকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না। কিন্তু অ্যাফ্রোডিটি বলে একজন ছিল, যে বলে যে তুমি যদি আমাকে বলো যে আমি হচ্ছি সব থেকে বিউটিফুল, তাহলে তোমাকে আমি পৃথিবীর সব থেকে সুন্দর নারীর ভালোবাসা এনে দেবো। আর পৃথিবীর সব থেকে সুন্দর নারী ছিল তৎকালীন সময় হেলেন, যে অলরেডি একজনের বউ। এবার হেলেন ওই গডের আশীর্বাদে বা গডের কথা দেওয়ার জন্য হেলেন প্রেমে পড়ে যায় প্যারিসের। আর প্যারিস তাকে আবার ওর রাজ্য থেকে তুলে নিয়ে চলে আসে ট্রয়ে। তারপর শুরু হয় যুদ্ধ। যুদ্ধ চলে টানা 10 বছর। এবং ওখানে একটা বিখ্যাত যোদ্ধা ছিল, যার নাম ছিল হচ্ছে গিয়ে একিলিস। একিলিসের বাবার নাম হচ্ছে পেলিউস, আর মায়ের হচ্ছে গ্রিক দেবী এথেনা, থেটিস, গ্রিক দেবী থেটিস। তো বাবা মানুষ, মা দেবী। মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে একিলিস, তার মধ্যে যেমন ভগবানেরও কিছু অংশ ছিল, মানুষেরও কিছু অংশ ছিল। এগুলোকে আমরা বলি ডেমিগড। আর একে গড বানানোর জন্য একিলিসের মা থেটিস কী করে, একিলিসের পা ধরে একটা নদী আছে, যেমন আমরা বলি না ভবসাগর, মৃত্যুর পর বলে না ভবসাগর পার করতে, ওরকম ওকে একটা, গ্রীষ্মরা মনে করে ওখানে একটা স্বর্গে নদী আছে যেটা বয়ে চলছে, ওখানে যদি কেউ স্নান করে অমর। থেটিস কী করে, একিলিসের ওই নবজাতকের পা ধরে ওকে চুবাই আর উঠাই, ওই জলের মধ্যে চুবাই আর উঠাই। ফলে গোটা বডি একিলিসের ধুয়ে যায়, আর গোটা বডি ওর একটা আর্মার টাইপের আছে, লোহার মতো। মানে ওকে ধর, তুই এর গলা কেটে দিলি, এখানে নল্লি কেটে দিলি, তাও জিন্দা, ওইভাবে করেই কথা বলবে। তোর ধর হাত কেটে দিলি, তাও জিন্দা। কিন্তু একটা জায়গাতে যদি ওর মারলি, সেটাতেও মরে যাবে। কারণ কি, একিলিস কেউ পা ধরে যেহেতু চুবিয়েছিল, ওর পায়ের গোড়ালিটা ভিজেনি, ফলে ওই পায়ের গোড়ালির মধ্যে একটা ছুঁচো যদি ফুটে যায়, একিলিস মারা যাবে। কিন্তু গোটা বডিতে যদি ওর তীর লেগে ঝাঁঝরা হয়ে যায়, তাও ও বাঁচবে না, মানে বেঁচে যাবে। এবার একিলিস হিলস বলতে থাকে। এবার একিলিস হিলস হচ্ছে এই জায়গাগুলো, হিলসগুলো, এখানে পা ধরে, বাচ্চার পা ধরে ঝুলিয়েছিল, তো পা ধরে যখন চুবায়, ওই জায়গাটা নদীর জলটা সংস্পর্শে আসেনি, ওই জায়গাটা হয়ে যায় মানুষের মতো। শেষে যখন
পালানোতে হয় তখন প্যারিস কী করে তীর দিয়ে একিলিসকে মারতে যায়, কিন্তু প্যারিস ছিল সুন্দর, তো ও হচ্ছে মানে মানে যুদ্ধ টুদ্ধ ওরকম করতো না, মারতে যায় একিলিসকে, তীরটা এরকম করে গিয়ে একিলিসের ভুল করে চলে যায় পায়ের গোড়ালিতে। মানে প্যারিস জানতো না যে একিলিস ওইখানেই মরবে, নাহলে একিলিসকে কেউ মারতে পারে না। প্যারিসের একটা দাদা ছিল যার নাম হচ্ছে হেক্টর। হেক্টর দারুণ যোদ্ধা, কিন্তু হেক্টর ভুল করে একিলিসের ভাস্তাকে মেরে ফেলেছিল। ভাস্তাকে যখন মেরে ফেললো, একিলিস প্রচণ্ড রাগ, একা এসে হেক্টরকে মেরে ফেলে হেক্টরের বডি নিজের রথের সাথে বেঁধে গোটা গ্রিস ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে গেল, নিয়ে গিয়ে নিজের শিবিরে রাখলো। রাতের বেলা হেক্টরের বাবা গিয়ে একিলিসের কাছে প্রার্থনা করছে, আমার ছেলের বডি দয়া করে আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি তার অন্তিম সৎকারটা করতে পারি। এটা হচ্ছে ট্রয় যুদ্ধ। তারপর একিলিস ফিরিয়ে দেয় তার বডিটাকে, সৎকার করা হয়, প্যারিস বাঁচে। কিন্তু প্যারিস একিলিসকে মারতে যায় অন্য জায়গায়, ভুল করে পড়ে যায় পায়ের গোড়ালিতে, একিলিস ওখানেই মারা যায়। তখন থেকে একটা ইডিয়াম চলছে যাকে আমরা বলি একিলিস হিলস, মানে কোনো একটা মানুষের দুর্বল জায়গা যেখানে আঘাত করলে তার ক্ষতি হতে পারে। এটা হয়ে গেল ইডিয়ামস। ইডিয়ামস মানে আমি বুঝাবো এক, বলবো আরেক। একিলিস হিলস মানে তোরা কি বুঝবি? একিলিস মানে কোনো একটা লোক ছিল একিলিস তার হিল, এত যে গল্প পিছনে একিলিস হিলস কেন নাম হলো, কারণ কোনো একটা মানুষের দুর্বল জায়গাতে গিয়ে আঘাত করছে, ওটাই হচ্ছে গিয়ে একিলিস হিলস। এবার এই একিলিসের হিলের গল্পটা হচ্ছে এইরকম যে প্যারিস যখন মারে একিলিস মারা যায়, ওখানেই একিলিস মরে যায়, আর থাকে না। প্যারিস মারতে চায়নি, কিন্তু একিলিস এসছিল ওই হেরাকে নিয়ে, হেলেনকে নিয়ে যাওয়ার জন্য। হেলেনের স্বামী ছিল মেলেনিউস, মেলেনিউসের ভাই ছিল অ্যাগামেমনন বলে একজন, দুজনেই রাজা গ্রিসের। মেলেনিউস যখন অ্যাগামেমননের কাছে যায়, অ্যাগামেমনন বলে যে আমি তোমাকে সাহায্য করব, তোমার বউ ফিরিয়ে আনতে পারবো, কিন্তু তোমার বউ ফিরিয়ে আনাই আমার একমাত্র উদ্দেশ্য না, ট্রয়কে জিতা আমার একটা উদ্দেশ্য। আমি যাচ্ছি ট্রয়কে জিততে, তোমার বউয়ের সাথে আমার যায় আসে না কিছু, ওর সাথে যা ইচ্ছা হোক, আমি যাব ট্রয় যুদ্ধ করতে। শেষ পর্যন্ত আসে না, হাতে আসে না। অনেক বছর পর ওডিসিয়াস নামে একজন ছিল, তার বুদ্ধিতে শেষ পর্যন্ত ট্রয়ের দেওয়াল কেউ ভাঙতে পারেনি, ট্রয়কে কেউ ধ্বংস করতে পারেনি বাইরে থেকে। কারণ ট্রয়ের যে বাইরের দেওয়াল, আমাদের যেমন দেবশিল্পী বিশ্বকর্মা আছে না, যে বিশ্বকর্মা যা বানায় ওর কেউ ছেদ করতে পারে না, গ্রিসদেরও একটা আছে গড অফ ক্রাফটম্যানশিপ। আগের দিন বলে না বেকাসের গল্প, ওই জাং থেকে জন্ম নিল, টুয়াইস বন্ড, মদের দেবতা, গড অফ ওয়াইন, বেকাস, ওই টাইপের। এই গল্পটা হচ্ছে হেফাইস্টাস নাম আছে ওর। হেফাইস্টাস হচ্ছে মানে বিশ্বকর্মা, হেফাইস্টাস বানিয়েছিল ওই প্রাচীরটা, ওটার জন্য কেউ ওই প্রাচীর ভেদ করে যেতে পারেনি। তো একিলিস হিল সেটাই, যে কোনো মানুষের দুর্বল জায়গাতে বারবার আঘাত করা, আর কিছু না। সো এত দূরই আজকে থাকলো, তোদের এবার বাকিটা একটু বের কর, আর একটু ভিডিওটা অফ করে দে। বাকি তোদের কি আছে একটু বের কর।